দেখো কি সুন্দর ক্রিসমাসের জন্য ডেকোরেশন করেছে। আগে একবার করেছিল ক্রিসমাস ট্রি, তখনও আমি এসেছিলাম এখানে, লাঞ্চ করেছিলাম তখন। আজকে ব্রেকফাস্ট করব। ভালো না জায়গাটা? কি সুন্দর দেখো। ওপরে উঠবে ওইখানে? না না ঠিক ঈশ্বর ধ্যান ভবন, এখানে বুফে খাওয়ার, এখানে লাঞ্চ বুফে 1:30 থেকে 2:30 অবধি হবে। এটা তো ভরে গেছে, কথা বলতে লাস্টে চমচম খাচ্ছে এখন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে 7th অফ ডিসেম্বর 2025 আর আমরা আজকে একটা ছোট্ট করে ট্রিপ করতে যাচ্ছি মায়াপুর। মানে আমরা থাকবো না, আজকেই যাব, আজকেই ফিরবো, এরকম একটা প্ল্যান। আমি আগেরবারও মায়াপুর যখন গিয়েছিলাম তখনও তাই প্ল্যান করে গিয়েছিলাম আমরা। আমার ভ্লগও আছে চ্যানেলে। তো আজকেও সেম প্ল্যানিং, আমরা আজকে যাব, আজকেই ফিরবো। তো এখন 7টা বেজে গেল প্রায়, বেরোতে বেরোতে এখন 6:50 বাজে। আর এখন একটু ব্রেক নিতে হয়েছে এটিএম এর সামনে, আমাদের রাস্তাতেই আছি আমরা। রাজারহাট থেকে যাব, রাজারহাট থেকে মায়াপুর ইস্কন মন্দিরে যাব। মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাবো। আর ইচ্ছে আছে ভোগ খাওয়ার, দেখি গিয়ে ভোগের কুপন পাই কিনা, কারণ আমাদের বেরোতে অলরেডি লেট হয়ে গেছে। আর উইন্টারে উইকেন্ডে প্রচন্ড ভিড় হয়, যদি পেয়ে যায় লাকিলি তাহলে তো কোনো প্রশ্নই নেই। যেটা যেটা হবে সেরকম তোমাদেরকে দেখাতে থাকবো। সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের একটুখানি লাইক বা সাবস্ক্রাইব করলে তোমরা আমার ভীষণ ভালো লাগে, মোটিভেটেড হই আমি ব্লগস বানানোর জন্য। প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও যারা নতুন ভিউয়ার্স, তোমাদের যদি ভালো লাগে আমার ব্লগসগুলো। আর আমি কিন্তু এখন প্রচুর ইনফরমেশন দিই ব্লগের মধ্যে, মলডিভস ব্লগেও আমি প্রচুর ইনফরমেশন দিয়েছি। তো অবশ্যই ব্লগগুলো দেখো যারা যেখানে যাচ্ছ। তো আর বাকি আমি গিয়ে আপডেট দিচ্ছি। রাস্তায় ব্রেক নেব, ব্রেকফাস্ট করব, কারণ আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি। কোন দিক দিয়ে যাবো সৌম্য আজকে? কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখন আমরা আছি CC2 মানে সিটি সেন্টার 2 এর কাছে। আর আমরা এয়ারপোর্টের ওখান দিয়ে যাব, কারণ আমরা তো রাজারহাটে থাকি, এইটা দিয়েই যাচ্ছি। দেখো দুদিকে দুটো রাস্তা চলে গেছে, ডান দিকে চলে গেছে NH12 এর রাস্তা, আর বাঁ দিকের রাস্তাটা ঘুরে গেছে দক্ষিণেশ্বরের দিকে। তো আমরা দক্ষিণেশ্বরের দিকের রাস্তাটা নিয়ে নিলাম। আমরা দক্ষিণেশ্বর অব্দি যাব না, আমরা তার আগেই কল্যাণী এক্সপ্রেসওয়ে নিয়ে নেব। আমাদের বাড়ি থেকে মায়াপুর ইস্কন টেম্পলের ডিস্টেন্স দেখাচ্ছে 134 কিলোমিটার, আর 3 hours টাইম লাগবে। দেখাচ্ছি তোমাদেরকে কোথা থেকে ডান দিক নিচ্ছি। দেখো দুর্গানগরে সৌম্য এখন চা খেতে দাঁড়ালো। বাড়িতে চা খেয়ে এসছে কিন্তু পোষায়নি, আবার ড্রাইভ করছে, চা আর সিগারেট দরকার বারবার করে। আর এখন বাজে হচ্ছে 7:15। আর একটু এগিয়ে গিয়ে আমরা ডান দিক নেব, কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো তারপরে অনেকটাই গিয়ে যেতে হবে ওই রাস্তা দিয়ে, দেন আবার NH34 এ উঠবো। NH34টা বোধহয় এখন NH12 না কি বলে, কি জানি। আবার রোড ক্লোজার দেখাচ্ছে জানো তো গুগলে, কল্যাণী এক্সপ্রেসওয়ে নাকি ক্লোজ আছে। দেখি গিয়ে চলে এসেছে এখন এদিকে। আর তো আবার ওদিকে যেতে গেলে NH34 মানে NH12 এর যে রাস্তাটা, ওইদিকে আবার যেতে গেলে মুশকিল। দেখি কি হচ্ছে, যাই। চলে এসেছি না এদিকে, আর এদিক দিয়ে যাওয়ারই ইচ্ছে ছিল আমার। Make a U-turn. ইউটার্ন করে এই রাস্তাটা দিয়ে গিয়ে, মানে আমরা যেহেতু অন্য ফুটে ছিলাম, এক্সপ্রেসওয়ে ধরতে গেলে তোমাদেরকে তো বাঁ দিকে যেতে হবে। এবার ওইখান দিয়ে কোনো রাস্তা নেই, একটু এগিয়ে এসে ইউটার্ন নিয়ে যারা এদিক থেকে আসবে, মানে ধরো 200 meters, turn left. দক্ষিণেশ্বরের দিক থেকে আসবে, তাদের কোনো অসুবিধা নেই, তারা এই রাস্তাতেই থাকতে পারবে, এই রাস্তা থেকেই লেফটে নিয়ে নিতে পারবে। আর যারা ধরো এয়ারপোর্ট
এয়ারপোর্টের দিক থেকে আসবে তাদেরকে একটুখানি এগিয়ে ইউটার্ন করে আবার এই সাইডের রোডটা নিয়ে লেফট নিতে হবে। এখানে রাস্তা আমি বন্ধের কিছু দেখছি না, আগে গিয়ে বুঝতে পারবো। আই হোপ বন্ধ থাকলে এখান থেকেই বন্ধ থাকতো, কারণ বড় বড় সব লরি বা গাড়ি In দেখতে পাচ্ছি। 300 meters, slight left. এই কানেক্টিং ব্রিজটা এখনো তৈরি হয়নি বলে হ্যাঁ, ব্রিজটা হয়তো ব্রিজটার জন্য ক্লোজার দেখাচ্ছিল। চলো আবার আগে গিয়ে দেখাচ্ছি। প্রায় 7:30 মতো বাজে। Continue for 1 kilometer. এখনো 700 মিটার পরে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। এটা কল্যাণী এক্সপ্রেসওয়ে না, এটা কানেক্টিং রোডটা। উপরে দেখতে পাচ্ছ ফ্লাইওভারটা তৈরি হচ্ছে, ওটা যখন তৈরি হয়ে যাবে তখন পুরো রাস্তাটাই এক্সপ্রেসওয়ে হয়ে যাবে, কল্যাণী এক্সপ্রেসওয়ে। কিন্তু ওই এখনো এইটা কমপ্লিট হয়নি, ওই জন্য এই রাস্তা দিয়ে নিচের রাস্তা দিয়ে আসতে হচ্ছে। এখানে একটু জ্যাম হয়, আমাদেরও মিনিট 10 দাঁড়াতে হলো। আরো বেশি দাঁড়াতে হয় কারণ খুব কম টাইমের জন্য সিগন্যাল ওপেন হচ্ছে। তো এরপরে আমরা আর 500 মিটার পরে উঠে যাব এক্সপ্রেসওয়েতে। দেখাচ্ছি তোমাদেরকে আগে গিয়ে। এই রাস্তাটা একটু খারাপ, এই দেখো সামনের রাস্তাটা উঠছে, এইবার হচ্ছে আমরা আসল রাস্তায় উঠলাম। Turn left এতক্ষণ onto Kalyani Expressway. এখন Continue on Kalyani Expressway for 800 meters. Head north. এই যে এইবার উঠলাম। Continue for 2 kilometers. এই দেখো সোজা রাস্তায় দেখাচ্ছে, বাঁদিকে পানিহাটি, সোজা কল্যাণী, আর ডান দিকে হচ্ছে মধ্যমগ্রাম। তো আমরা যাব সোজা। কি সুন্দর রাস্তাটা দেখো, এতক্ষণ নাচতে নাচতে এলাম। রাস্তাটা ভালো ছিল না একদমই, আর রাস্তা তৈরি হচ্ছে। ভালো ছিল না মানে কি, তৈরি হচ্ছে, সেই জন্য যে সার্ভিস রোডটা দিয়ে এলাম সেটা জঘন্য। তো চলেছি এখন, এটা দিয়ে অনেকটা যাব স্ট্রেট। যদি পুরো রাস্তাটাই এরকম হয় তো খুব ভালো। কল্যাণী, এটা কল্যাণী কাঁচরাপাড়া থেকে আমাদেরকে আবার অন্য রাস্তা নিতে হবে। সামনে একটা টোল গেট আছে, কত টাকা লাগবে বলে দিচ্ছি তোমাদেরকে। কেউটিয়া জায়গাটার নাম। এখান থেকে কল্যাণী এখনো বোধহয় ওই 15-18 কিলোমিটার মতো। ও এখানে এটা এখনো স্টার্ট হয়নি, বুঝেছো? বাঁদিকে একটা রাস্তা আছে, ওইটা দিয়ে সবাই বেরিয়ে যাচ্ছে। এই আমরা এক্সপ্রেসওয়েটা না ছেড়ে দিলাম এবার, কারণ আমাদের বাঁদিক দিয়ে এবার ওইদিকে কানেক্ট করতে হবে। কাঁচরাপাড়া দিয়ে আমরা বেরিয়ে গেলাম, কাঁচরাপাড়া দিয়ে আমরা এক্সপ্রেসওয়ে ছেড়ে দিলাম। তো আমাদের গুগল এই দিকে দেখাচ্ছে, তাই আমরা দেখো গুগল এখানে দেখাচ্ছে। তো আমরা এই জন্য এই রাস্তাটা নিয়ে নিলাম। এখান দিয়ে আমরা ডান দিক যাব। এটা হচ্ছে কাঁচরাপাড়া হরিণঘাটা রোড, ঠিক আছে? এবার ডান দিকে যাচ্ছি, তারপরে দেখাচ্ছি আবার কোথায় যাচ্ছি। এই রাস্তাটাই 9 কিলোমিটার এখন আমাদেরকে যেতে হবে, ঠিক আছে? 9 কিলোমিটার পরে আবার বাঁ দিক আছে। দেখাচ্ছি, এটা এমনি রাস্তা। এরপরেই আমাদের NH34 মানে NH12 যেটা এখন, ওখানে উঠে যাব। দেখো লরিতে কি লেখা আছে, পুষ্পা ঝুঁকেগা নেহি। 200 মিটার পরে বাঁ দিক নিতে হবে। ফ্লাইওভারটার রাস্তাটাও ধরবো আমরা, ওটা যেটা কলকাতা থেকে আসছে, আই থিঙ্ক ওটা ওদিকে। আপাতত আমাদেরকে NH12 এ উঠতে গেলে এখন বাঁ দিক নিতে হবে। দেখো রাস্তাটা কিন্তু এমনি খারাপ না, মানে গাড্ডা বাড্ডা নেই, একটু এবড় রাস্তা। এবার 400 meters, join with National Highway 12. এ দেখো আবার কানেক্ট করে গেল। এখন বাজে হচ্ছে 8:17। ধরো আমরা 17 মিনিট দাঁড়িয়েছি বা 10 মিনিট দাঁড়িয়েছি, তো আমাদের মোটামুটি 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা 20 মিনিট মতো লাগলো এখানে আসতে, ঠিক আছে? মানে NH12 ধরতে এই দিক দিয়ে। ওয়েলকাম টু NH12। এটা আগে NH34 ছিল। বলছে ড্রিঙ্ক করে ড্রাইভ না করতে। কি বলছে? ডোন্ট ড্রিঙ্ক এন্ড ড্রাইভ। এক্ষুনি তো জল খেলে, আমি তো এক্ষুনি ড্রিঙ্ক করে ফেললাম। এক্ষুনি তো জল খেলে, আমি দেখলাম তো, সেটাই তো বলছি। কি চাপ, কি চাপ। সামনে একটা টোল আছে, কি বিচ্ছিরি দেখো এখানটায় টোলটা, কোনো গেট নেই, কিছু নেই, ম্যানুয়ালি করছে। মদনপুর আর কৃষ্ণনগর সোজা। চলো যাই। এখানে তো 100 কিলোমিটার স্পিড লিমিট, এখানে 100। বাবা সৌমকে খুশি হয়ে গেল, খুশি হয়ে গেছে। 100 স্পিড লিমিট দেখে দেখো
কিরকম ছেলে চিন্তা করো তাহলে, কি বলবো একে নিয়ে আমি কাকে নিয়ে সংসার করি তাহলে বোঝো। এতদিন ধরে একে নিয়ে সংসার করছি, কি খুশি, মানে আমি তো স্পিড লিমিট লক্ষ্য করতে করতে যাই, ওটা ওর ইরিটেশন হয় দেখে। বলছি এখানে তো 100 লেখা আছে, চলো আগে যাই। এই ঝগড়া চলতে থাকবে আমাদের টম এন্ড জেরি ঝগড়া সারা জীবন ধরে চলতে থাকবে। আমরা প্রায় কৃষ্ণনগর পৌঁছে গেছি, আর 3 কিলোমিটার বাকি আছে। আমরা কৃষ্ণনগরে একটু ব্রেকফাস্ট করবো মাদার্স হাটে। তো মোটামুটি ধরো 3 ঘন্টার ডিস্টেন্স কলকাতা থেকে মায়াপুর ইস্কন টেম্পল। তো আমাদের একটু বেশি টাইম লাগবে, কারণ আমরা ওখানে 800 meters. খাওয়া দাওয়া করবো বলে। তো খেতে অন্তত ধরো 8 ঘন্টা 45 মিনিট তো লাগবেই, মানে কম করেই বলছি। এবার একটু ফ্রেশ হয়ে আবার চলে যাব ইস্কনের দিকে। তো কলকাতার থেকে যে রাস্তাটাই আমরা এলাম, রাস্তা কিন্তু এখনো পর্যন্ত খুব ভালো। আর খারাপ পেয়েছি হচ্ছে ওই ধরো যখন কল্যাণী এক্সপ্রেসওয়ে মানে ধরলাম, তখন একটুখানি খারাপ ছিল রাস্তা কানেক্টারটাই। আর ওই ইয়েতে তোমার কাঁচরাপাড়া থেকে যখন ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছিলাম, মানে আবার সেখানেও মানে NH12 যখন ধরলাম, ওই রাস্তাটা একটু খারাপ ছিল। বাকি পুরো রাস্তাটা সুন্দর, কোনো অসুবিধা হচ্ছে না। মাদার্স হাটের জন্য না আমরা ওই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, 3 নম্বর রাস্তাটা দিয়ে। আমাদেরকে ইউটার্ন করালো, দিয়ে সার্ভিস রোডটা নেওয়ালো। নাহলে ওটা তো রাস্তার ধারে, ধরো মেন হাইওয়ে ধারে তো ওরকম ভাবে নেই, রেস্টুরেন্ট নেই, আসতে পারতাম না। ম্যাপে ওই জন্য আমরা মাদার্স হাটই দিয়েছিলাম, ইস্কন টেম্পল দিইনি। আর গিয়ে ওখানে খাওয়া দাওয়া করি। এই যে মাদার্স হাট এসে গেছি, ফুড কোর্ট। এখানে আগেও আমরা খেয়েছি, ভালো বেশ খাবার, ওই জন্য এইটাই টার্গেট রেখেছিলাম। ওয়াশরুমও পরিষ্কার, খাবারও ভালো এখানে। Your destination is on the right. সেইবার এখানে ক্রিসমাস ট্রি করেছিল, এবারে এরকম ডেকোরেশন করেছে। এই দেখো কি সুন্দর ক্রিসমাসের জন্য ডেকোরেশন করেছে। আগে একবার করেছিল ক্রিসমাস ট্রি, তখনও আমি এসেছিলাম এখানে, লাঞ্চ করেছিলাম তখন। আজকে ব্রেকফাস্ট করব, ভালো না? এই দেখো এটা পার্কিং মাদার্স হাটের। তো এখন সোমবাবু আমরা খাবার অর্ডার করে দিয়ে এসেছি, কড়াইশুটির কচুরি আর চা, তো দিয়ে খাবো। ওয়াশরুমটা বাইরে, ভালো পরিষ্কার এখানে সব। আর এই জন্যই এখানেই দাঁড়ালাম, এক্সপেরিমেন্ট করে তো লাভ নেই রাস্তায়, মন্দির যাব যতই হোক। তো এ করে এখন স্মোক করে যাব, তারপরে খাবার খেয়ে বেরিয়ে যাবো। বললো 10 মিনিট মতো লাগবে, হয়ে যাবে তার মধ্যে। এখানে একটু ফটোগ্রাফির জন্য এলাম। এই জায়গাটা কি সুন্দর দেখো, পুরো মাটি দিয়ে, সামনেটা মাটির প্রলেপ দেওয়া। সৌম্য আগে আগে দৌড় দিল। অর্ডারটা নিয়ে যাও না, এসে গেছে আমাদের কড়াইশুঁটির কচুরি। কেমন জোরে বলবে, এত জোরে আওয়াজ হচ্ছে মাইক। অয়েলি না, একদম সিম্পল। আলুর দমটা ভালো না, ঝাল ঝাল। কৃষ্ণনগর ক্রস করলাম, এবার দেখো ঢুকে গেছি গ্রামের রাস্তায়, মানে হাইওয়ে ছেড়ে দিয়ে এবার আমরা গ্রামের রাস্তায় ঢুকলাম। এখানে পাশে ট্রেনের লাইন দেখা যাচ্ছে, ট্রেন লাইনের ওপর দিয়েই আমরা যাব গাড়ি নিয়ে। তো এইবারের রাস্তাটা কিছুটা একটু এরকমই আছে, গ্রামের রাস্তা দিয়েই যেতে হবে মন্দির পর্যন্ত। আগের বারও দেখেছিলাম, আমি গিয়েছিলাম যখন। আর হাইওয়েতেও খুব সুন্দর ছিল রাস্তাটা। এখন এই রাস্তাটা কি আছে আমি গিয়ে তোমাদেরকে আপডেট দিচ্ছি মন্দিরের কাছাকাছি পৌঁছে। নবদ্বীপ মায়াপুরে অসংখ্য মন্দির রয়েছে, তো তোমরা এসে যদি এখানে 1 দিন বা 2 দিন থাকো, তোমরা সব মন্দিরগুলো ঘুরে দেখতে পাবে। এখানে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দেখতে পাবে, ভীষণ ভালো লাগবে। আমি বলবো তোমরা সময় নিয়ে এসো এবং মন্দিরগুলো দর্শন করে যেও। আমাদের তো আজকে অত সময় নেই, তাই বাইরে থেকে দেখছি। দেখো কি সুন্দর মন্দিরগুলো। বাঁদিকে যাবে, পার্কিং এ ঢুকবে।
পার্কিংয়ের সামনে এসে গেছি। এখানটা অনেক গাড়ি ঢুকছে পরপর দেখো। মোটামুটি কলকাতা থেকে যারা আসে এরকম সময়ই পৌঁছবে, আমাদের মতো টাইমেই সবাই বেরোয়। তো এই নতুন চন্দ্রোদয় মন্দিরটা দূর থেকে দেখা যাচ্ছে, চূড়োগুলো কি সুন্দর লাগছে দেখতে। ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো আবার। তো সবে এলাম, এই হচ্ছে পার্কিং গেট, 4 নম্বর গেট দিয়ে ঢুকছি আমরা। এখন পার্ক করব, এখানে লেখা আছে ইস্কন কার পার্কিং, 4 নম্বর গেট। মায়াপুর ইস্কন টেম্পলে কেউ যদি ভাবো থাকবে, এখানে প্রচুর অপশন রয়েছে। এখানে বিভিন্ন ভবন রয়েছে, গীতা ভবন, গদা ভবন, ঈশ্বরদিয়ান ভবন, যেগুলোতে থাকার ব্যবস্থা রয়েছে। আরও অনেক অপশন রয়েছে, সব রকম ক্যাটাগরির রুমই পাবে, সব রকম রেঞ্জেরও রুম পাওয়া যায়। তো কেউ কারোর যদি অনলাইনে বুকিং করার থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের সাথে ডিটেলস শেয়ার করে দেবো। এসে গেছি মায়াপুর ইস্কন টেম্পলের পার্কিংয়ে। বিরাট বড় পার্কিং, এখানে গাড়ি রাখার কোনো অসুবিধে নেই। আমরা এখন ঘুরতে ঘুরতে আর মন্দিরের আশপাশটা দেখতে দেখতে যাচ্ছি গদা ভবনের দিকে। আমরা কুপন কাটার জন্য, এখানে ভোগের কুপন বিতরণ করা হয় 1 নম্বর গেটের কাছে যে কাউন্টারগুলো রয়েছে সেখান থেকে আর গদা ভবন থেকে। তো আমাদের ইচ্ছে গদা ভবনে যে লাঞ্চটা হয় সেই লাঞ্চটা করব, সেই জন্য আমরা গদা ভবন থেকেই কুপন কাটতে যাচ্ছি। সাথে থাকো, তোমাদেরকে দেখাবো। ব্লগটা পুরোটা দেখো, আমি ব্লগের মধ্যে প্রচুর ইনফরমেশন দেব, আশা করি সেগুলো তোমাদের কাজে লাগবে। মন্দিরে ঢুকতে গেলে তোমাদেরকে এখানে জুতো আর মোবাইল ফোন জমা রাখতে হবে। জুতোর জন্য কোনো রকম চার্জেস লাগে না, বাট মোবাইল ফোনের জন্য পার মোবাইল ফোন 3 টাকা করে, মানে 3 রুপিস করে লাগে। ডান দিকে হচ্ছে মেন মন্দির। এখানে ঢুকতে গেলে তোমাকে সব রেখে আসতে হবে, ব্যাগ, মোবাইল, ব্যাগ না মোবাইল, জুতো। ব্যাগ নিয়ে বোধহয় ঢুকতে দেয়, তো আগে রেখে এসে তারপরে ঢুকতে হবে। জুতো রেখে আসতে হবে, কিন্তু আগে আমি কুপনটা কাটি তারপরে দেখছি। এটা হচ্ছে মেন মন্দির। আরতির সময় ঢুকবো আমরা এখানে, এখন যাই। এখানে সবসময় উৎসব। এই মন্দিরের আরতির ব্যাপারে বলে দিই, আমরা অ্যাকচুয়ালি 12টায় যে আরতিটা হয়, রাজভোগ আরতি, সেই আরতিটা দেখার জন্যই এই সময়টাতে এসেছি। রাজভোগ আরতিটা 12টার হওয়ার পরে আর মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়, আবার রিওপেন হয় হচ্ছে 4টের সময়। ধূপ আরতি হয় এবং 4টের সময় মন্দির রিওপেন হয়। তাহলে তোমরা আসতে পারো এই সময় আসলে তোমরা আরতিটা দেখতে পাবে। তারপরে তোমরা এখানে ভোগ খেয়ে তারপরে যদি থাকো 4টে পর্যন্ত, তারপরে আবার ধূপ আরতিও দেখতে পারবে। আর আরতির টাইমিংগুলোও আমি তোমাদেরকে বলে দেব। যে গদা ভবন, কিচেন, প্রসাদ, কুপন কাউন্টার। যাও, কটার সময় স্টার্ট হবে একটু জেনে নিও। আমরা এসেছিলাম গদা ভবনে কুপন কাটতে। তো কুপন অনলি অ্যাভেলেবেল ছিল 80 রুপিসেরটা আর 400-এর বুফে লাঞ্চ, পার হেড 400 করে। কিন্তু এখানে আরও অনেক রকম অপশান আছে। এখানে তোমরা 50 টাকা থেকে ভোগ খেতে পারো, 50 রুপিসের ভোগ রয়েছে, 80 রুপিসের ভোগ রয়েছে, 100 রুপিসের ভোগ রয়েছে, 150 রুপিসের ভোগ রয়েছে, আর 400 রুপিসের কুপন রয়েছে। তোমরা যদি পাবলিক ট্রান্সপোর্টে আসো তাহলে তোমাদের 1 নম্বর গেটে আসতে হবে। যেহেতু আমরা গাড়ি নিয়ে এসেছি, আমাদেরকে 4 নম্বর গেট দিয়েই ঢুকতে হতো পার্কিংয়ের জন্য। 1 নম্বর গেটের সামনেও কিন্তু ভোগের যে কুপন সেগুলো কাটা হয়, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা গদা ভবন থেকে কুপন কাটলাম, আর আজকে হচ্ছে ওদের বুফে ছাড়া অ্যাভেলেবেল নেই। বুফে আছে আর 80 রুপিসেরটা আছে, 80 রুপিসেরটা বসিয়ে খাওয়াই মাটিতে। তো সেটা খিচুড়ি আগের বার খেয়েছিলাম, এবার ইচ্ছে ছিল ওদের থালিটা নেওয়ার, বাট ওইটা নেই, অনলি 400-এর বুফেটা আছে, তো ওটাই নিতে হলো। গদা ভবনে
100 রুপিস আর 150 রুপিসের কুপনগুলো শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি সানডেতে ভীষণ ভিড় হয় এখানে, তো সেক্ষেত্রে তোমরা যদি একটু তাড়াতাড়ি আসতে পারো তো তোমরা ওই কুপনগুলো পেয়ে যাবে। আমরা যে ভোগের কুপনটা কেটেছি সেটা হচ্ছে বুফে, আর এটাতে 35টা আইটেম থাকে বললো। আর এটা হয় হচ্ছে ঈশ্বদিয়ান ভবন যেটা আছে সেখানে। তো আমি যখন যাব তোমাদেরকে দেখাবো। দেখো বয়স্ক মানুষটা কি সুন্দর নাচছে, আনন্দ পাবে মনে। ভেতরেও না এরকম হয় আরতির সময়। ভাবি এটা হচ্ছে 1 নম্বর গেট, ঠিক আছে? এখানে দেখো, এখানে হচ্ছে কুপন কাটার জায়গা। এখানে এই যে এখান থেকেও তুমি কুপন কাটতে পারো। কিন্তু এখানেও তোমার ওইটাই পাওয়া যাবে 70-80 টাকাটা, যেটা হ্যাঁ ওগুলো তো তোমার খিচুড়ি বসে খেতে হবে ওখানে 80 টাকা 50 টাকা 80 টাকা ছাড়া এখানে কুপন দেয় না। চলো এত ঠান্ডায় এসেও গরম লাগছে। আমরা তো আগের বারও ঠান্ডায় এসেছিলাম। তোমাদেরকে এবার আমি আরতির টাইমগুলো বলে দিচ্ছি। প্রথম আরতি হয় হচ্ছে 4:30 সময় ভোরবেলা, তারপরে হয় 5টার সময়। দর্শন আরতি আর গুরু পূজা হয় 7:30, তখন সবাই মানে পাবলিকের জন্য ওপেন করা হয় মন্দির, জনসাধারণের জন্য তখনই ওপেন হয়। তারপরে হয় রাজভোগ আরতি, যেটা আমরা আজকে দেখব, সেটা হচ্ছে 12টার সময়। তারপরে মন্দির বন্ধ হয়ে যায় 4টে পর্যন্ত বন্ধ থাকে। 4টের সময় ওপেন হয়, ধূপ আরতি হয় তখন। তারপরে হয় সন্ধ্যা আরতি 6:30টার সময়, এবং তারপরে 8:30টার সময় হয় স্মরণ আরতি। তারপরে আবার মন্দির বন্ধ হয়ে যায়। তো তোমরা আরতির টাইমগুলো দেখে নিয়ে এসো, তাহলে সুবিধা হবে। মন্দির সেই মতো তোমরা খোলার ব্যাপারটাও বুঝতে পারবে আর বন্ধের ব্যাপারটাও বুঝতে পারবে, আর সব থেকে সুন্দর লাগে আরতি দেখতে। আর একটা কথা হচ্ছে, ইস্কন টেম্পলের কোনো মন্দিরের মধ্যেই ক্যামেরা অ্যালাউ করে না। শুধু নতুন যেটা চন্দ্রোদয় মন্দির এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে সেটার ভেতর অ্যালাউ করে, বাট সেখানে এত ধুলোবালি, আমার একটু প্রবলেম আছে ধুলোবালিতে, আমি সেই জন্য গেলাম না। ওটা কমপ্লিট হোক, তারপরে এসে আমি দেখে যাব। মায়াপুর ইস্কনে তোমরা টিকিট কেটে ফুল ডোম প্ল্যানেটোরিয়াম থিয়েটারও দেখতে পারো, আর চড়তে পারো এরকম গরুর গাড়িতে। সেই রাইডটা হয় খুব মজাদার, আর চার্জও একদম কম, 10 রুপিস করে পার হেড চার্জেস। তো তোমাদের যদি গরুর গাড়ি চড়ার ইচ্ছে হয়, তোমরা এটা করে মন্দির চত্বরটা ঘুরে দেখতে পারো। আর দেখতে পারো গোশালা। নতুন চন্দ্রোদয় মন্দিরের ভেতরে যদি তোমরা যেতে চাও, 50 টাকার টিকিট কেটে তোমরা ভেতরে ঢুকতে পারো। তবে এখনও মন্দির কমপ্লিট হয়নি, আন্ডার কনস্ট্রাকশন, তো তোমরা চাইলে সেটাও ঘুরে দেখে আসতে পারো। আমরা সবেমাত্র আরতি দেখে বেরোলাম, এবার আমরা যাব ভোগ খেতে। মন্দিরের ভেতরে মেয়েদের কিন্তু খোলা চুলে ঢুকতে দেয় না, তোমাদেরকে চুল বেঁধেই ঢুকতে হবে। সিগারেটের প্যাকেট কিন্তু পকেটে যদি থেকে যায় সেটা কিন্তু অ্যালাউ করবে না মন্দিরের ভেতরে ঢোকার সময়। এই ছোট ছোট ইনফরমেশনগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা মাথায় রেখো। এই হচ্ছে আমাদের ফুড কুপন,
বুফের লাঞ্চ বুফে 1:30 থেকে 2:30 অবধি হবে। ঈশ্বর ধ্যান ভবন, এখানে বুফের খাবার, এখানে দেখা যাক কি অপশন, না গেলে তো বুঝতে পারবো না, বাট আবার গাড়ি পর্যন্ত হাঁটতে হবে। মন্দিরে তোমরা মিনিমাম 101 টাকার থেকে যে কোনো অ্যামাউন্টের পুজো দিতে পারো। সৌমনি আছে খিচুড়ি, তুমি খাচ্ছ? এটা তো ঘুরে গেছে, কথা বলতে হচ্ছে। লাস্টে চমচম খাচ্ছে এখন। এটা নিয়ে শুয়ে পড়বো। চমচমটা কেমন? খিচুড়ি ভালো, গুড টেস্ট, মায়াবী টেস্ট। মায়াপুরকে বাই বাই করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখন বাজে হচ্ছে 2:15। সব গল্প বলবো একটু একটু করে, সাথে থাকো, দেখতে থাকো। এই যে বাই বাই মায়াপুর, এবারের মতো দারুণ লাঞ্চ হলো, ফ্যান্টাস্টিক লাঞ্চ হলো। আমরা 400-এর যে কুপনটা নিয়েছিলাম, ফুড কুপনটা গদা ভবন থেকে, ওটা বুফে, ঠিক আছে। 35 মতো আইটেমস ছিল, দারুণ, যেমনি টেস্ট তেমনি আইটেমস। সব কিছু তো ট্রাই করতে পারিনি, তার মধ্যে মানে সব কিছু, রুটি, ভাত, পোলাও, তারপরে খিচুড়ি, পায়েস, মিষ্টি, ব্রাউনি, পাঁপড়, 3-4 রকম, না 5-6 রকমের তরকারি, ইয়ে ছিল তোমার, কোফতা ছিল, ছানার ফ্রাই ছিল, পনির ছিল, তারপরে তোমাদের কি যেন ডাল ছিল, অনেক রকমের, অনেক কিছু, বেগুনি, চাটনি, অনেক অনেক, মানে শেষ করা যাবে না গুনে। আর প্রত্যেকটা টেস্ট খুব সুন্দর ছিল। তো যাই হোক, খুব সুন্দর খেলাম, ভালো লাগলো। এবারের এক্সপিরিয়েন্সটা একদম অন্যরকম। আগেরবার বন্ধুদের সঙ্গে এসেছিলাম, আর এবার সৌমর সাথে এলাম, আর তো দুবারে দুরকম এক্সপিরিয়েন্স হলো। আগেরবার লাইন দিয়ে আমরা ওই বসে খেয়েছিলাম খিচুড়ি ভোগ, আর এবারে তো দেখলে, কারণ হচ্ছে আমরা ভেবেছিলাম যে ওই 150 টাকা যে কুপনটা, সেটা শেষ হয়ে গেছিলো আমরা পৌঁছাতে আমরা ভেবেছিলাম 150 টাকার কুপনটা, সৌমত আইডিয়া নেই, মানে আমি ভেবেছিলাম তো ওইটা করবো। তো ওরা বললো না, অনলি 80 রুপিসেরটা আছে আর 400-এরটা আছে। তো কোনো অপশান পেলাম না, নিতেই হলো। কিন্তু নিয়েও কিন্তু ভালোই হলো, মানে দারুণ খাবার। এবার খেয়েছি, স্বাভাবিক বুফেতে খেলে একটু বেশি খাওয়া হয়েই যায়, আইটেমগুলো এত সুন্দর ছিল, ভালোই লেগেছে। তো খেয়েছি, দুজনেরই পেটে আইনাই করছে। তো যাই হোক, আমরা বেরিয়ে এসেছি, আর ওই হাই রোডে উঠেও গেছি। এবার ফেরার পালা, দেখা যাক এখন কটার সময় কলকাতায় পৌঁছাই। মোটামুটি ধরো 3 ঘন্টা আরও। তো আমি ব্লগটা এখানে শেষ করব, আবার তোমাদের সাথে আমার পরের ব্লগে দেখা হবে। আর ইন্টারন্যাশনাল ব্লগগুলো অনেকগুলো বাকি আছে, তো আমি নেক্সট উইক থেকে বালির ব্লগটা স্টার্ট করব ভাবছি। তো তোমরা সাথে থেকো, দেখতে থেকো। আর এই ব্লগটাও যদি তোমাদের ভালো লাগে আর কোনো ইনফরমেশন লাগে, তাহলে অবশ্যই বলো, আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার। আর আমি বুকিংয়ের জন্য ফার্দার এরপরে আসলে মায়াপুর থাকার ব্যাপারেও একটা করব ভাবছি। সৌমরও খুব ভালো লেগেছে, তো বুকিংয়ের জন্য ওদের কাছে অনেক রকম ডিটেলসও নিয়ে এলাম। তো আবার যদি আসি, আবার নিশ্চয়ই ব্লগ বানাবো, আর তোমাদের সাথে শেয়ারও করব এক্সপিরিয়েন্স। তাহলে আজকের মতো সবাইকে বাই বাই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে।